একটা চার্চ যেখানে মানুষ যায় শান্তির খোঁজে, নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু ভাবুন তো, যদি সেই পবিত্র জায়গার মধ্যে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর অপবিত্র সত্য। ঠিক এমনটাই ঘটেছিল 1992 সালে 27শে মার্চ কেরালার কোট্টায়ামের এক কনভেন্টে। সকালবেলা সবকিছু ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক শিউরে ওঠার মতো খবর। চার্চের কুয়োর ভেতর ভেসে উঠেছে এক নানের নিথর দেহ। তিনি ছিলেন সিস্টার আভায়া। প্রথমে সবাই বলেছিল এটা আত্মহত্যা, কিন্তু সত্যিটা কি এতটাই সহজ ছিল? কারণ তার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন, যা কোনো সাধারণ আত্মহত্যার সাথে মেলে না। তাহলে কি এটা সত্যিই সুইসাইড, নাকি সেই পবিত্র চার্চের ভেতরেই ঘটেছিল এক ভয়ঙ্কর খুন? সবচেয়ে অবাক করা বিষয়, এই কেসের সত্যিটা সামনে আনতে লেগে যায় 28 বছর। প্রশ্ন একটাই, সেই রাতে আসলে কি ঘটেছিল, আর কেন এতদিন ধরে লুকিয়ে রাখা হয়েছে এই রহস্য? আজ আমরা খুলে দেখব এই চার্চের ভেতর লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্য। 1992 সালের 27শে মার্চ কেরালার কোট্টায়াম জেলার একটি শান্ত সকাল। সবকিছুই যেন স্বাভাবিক ছিল, চারিদিকে প্রার্থনার শব্দ, চার্চের ঘণ্টাধ্বনি। কিন্তু হঠাৎই সেই শান্ত সকাল ভেঙে যায় এক ভয়ঙ্কর আবিষ্কারে। সিস্টার অভয়া, একজন তরুণী সন্ন্যাসিনী, তার মৃতদেহ ভেসে ওঠে চার্চের কুয়োর ভেতর। মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, শুরু হয় তদন্ত। প্রথমেই করা হয় পোস্টমর্টম। রিপোর্টে যা লেখা ছিল তা শুনে সবাই অবাক। এটা আত্মহত্যা, কিন্তু সবকিছু এত সহজ ছিল না। কারণ সিস্টার অভয়ার শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন, বিশেষ করে মাথায় ছিল গুরুতর আঘাত। এটা কি সত্যি আত্মহত্যা হতে পারে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সত্য? পুলিশ আবার ফিরে আসে চার্চে। এবার তারা একে একে সবাইকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সামনে আসে এক গুরুত্বপূর্ণ সাক্ষ্য, সিস্টার সেফি। তিনি বলেন, সেদিন রাতে আমি একটা অদ্ভুত শব্দ শুনেছিলাম। আমি যখন কিচেনে যাই দেখি সব জিনিসপত্র এলোমেলো, কিন্তু সেখানে কেউ ছিল না। তিনি আরও বলেন, তিনি আশেপাশে খুঁজেও কাউকে পাননি। তারপর নিজের রুমে ফিরে যান। এরপর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সামনে আসেন, ফাদার থমাস কত্তুর। তিনি পুলিশকে জানান, সকালে আমি কিচেনে রক্তের দাগ দেখেছিলাম। আমি কিছু স্পর্শ করিনি, আপনারা এসে নিজেরাই দেখুন। এবং সরাসরি সন্দেহ প্রকাশ করেন, এটা আত্মহত্যা নয়, আপনারা দয়া করে গভীরভাবে তদন্ত করুন। এত সব সন্দেহজনক তথ্য থাকা সত্ত্বেও পুলিশ কোনো স্পষ্ট প্রমাণ পায়নি। ধীরে ধীরে তদন্ত থেমে যায় এবং অবশেষে কেসটি বন্ধ করে দেওয়া হয়। সরকারি রিপোর্টে থেকে যায় একটাই কথা, সুইসাইড। কিন্তু এই সিদ্ধান্ত মানতে পারেনি সাধারণ মানুষ। কেরালার মানুষ রাস্তায় নেমে আসে। মিডিয়া প্রশ্ন তুলতে শুরু করে, একজন সন্ন্যাসিনীর শরীরে এত আঘাত, তবু আত্মহত্যা। এই চাপ ক্রমশ বাড়তে থাকে। শেষ পর্যন্ত কেসটি হস্তান্তর করা হয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে। সিবিআই তদন্ত শুরু করে একদম শুরু থেকে। তাদের প্রথম লক্ষ্য সিস্টার অভয়ার ব্যক্তিগত জীবন। তার কি কোনো শত্রু ছিল? তিনি কি কোনো মানসিক চাপে ছিলেন? চার্চের ভেতর কি লুকানো আছে? এক এক করে প্রশ্ন উঠতে শুরু হয়, আর সেখান থেকেই শুরু হয় এই কেসের সবচেয়ে অন্ধকার অধ্যায়। সিবিআই আসার পর প্রথমেই তারা খুনের জায়গা নয়, বরং ফোকাস করলো সিস্টার অভয়ার জীবনযাত্রা। কারণ অনেক সময় একজন মানুষের জীবনের ভিতরেই লুকিয়ে থাকে তার মৃত্যুর কারণ। তদন্তকারীরা কনভেন্টের ভেতরে ঢুকে প্রতিটি নানের জীবনযাপন খুঁটিয়ে দেখতে শুরু করে। কিভাবে তারা দিন কাটায়, কার সাথে কেমন সম্পর্ক, কোনো গোপন দ্বন্দ্ব ছিল কিনা। আর সেখানে গিয়েই একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, সিস্টার অভয়া ছিলেন একদম ডিসিপ্লিন, একদম নিয়ম মেনে চলা, শান্ত ভদ্র স্বভাবের একজন মানুষ। তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কোনো শত্রুতা নেই, কোনো মানসিক অস্থিরতার প্রমাণ নেই। সিবিআই এর কাছে সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, এমন একজন মানুষ যার জীবন এতটাই নিয়মতান্ত্রিক ছিল, এতটাই শান্ত ছিল, সে হঠাৎ করে কেন আত্মহত্যা করবে? কোনো সুইসাইড নোট নেই, কোনো স্ট্রং রিজন নেই। সিবিআই ধীরে ধীরে বুঝতে পারে এটা শুধু একটা সাধারণ কেস না, এর পেছনে হয়তো লুকিয়ে আছে আরো বড় কিছু। কারণ কনভেন্টের ভেতর কিছু মানুষ তদন্তের সময় অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কেউ স্পষ্ট করে কিছু বলছে না, কেউ কিছু লুকাতে চাইছে। আর ঠিক তখনই সিবিআই এর সামনে আসে এমন কিছু তথ্য যা পুরো কেসটার দিকটা বদলে দেয়। সেই রাতে কনভেন্টের ভেতরে আসলে কি ঘটেছিল, কে ছিল সেই ব্যক্তি? পরের অধ্যায়ে আমরা জানবো সেই রাতের ভেতরের ঘটনা, আর কিভাবে ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো এক ভয়ঙ্কর সত্য।
সিবিআই তদন্ত শুরু করলো শুধু ঘটনাস্থলের না, লোকাল পুলিশের আগের তদন্তকেও খুঁটিয়ে দেখতে শুরু করলো। আর ঠিক তখনই তারা ডাকে সেই অফিসারদের যারা প্রথম দিন থেকে এই কেসটা হ্যান্ডেল করেছিল। জেরা শুরু হতেই লোকাল পুলিশ একটা গুরুত্বপূর্ণ তথ্য জানায়। সেই রাতে নাকি দুজন সাক্ষী ছিল। একজন বলেছিল সে একটা অদ্ভুত শব্দ শুনেছিল, আর অন্যজন দাবি করে সে রক্ত দেখতে পেয়েছিল। এই তথ্যটা সামনে আসার পর সিবিআই দেরি করেনি। তারা সরাসরি পৌঁছে যায় দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে, সিস্টার সেফি, ফাদার থমাস কত্তুর। সিবিআই তাদের আলাদা করে জেরা করতে শুরু করে। একই প্রশ্ন বারবার ভিন্নভাবে। আর ঠিক সেখানেই উঠে আসে প্রথম বড় সন্দেহ। তাদের বর্তমান বক্তব্য আর আগের দেওয়া বক্তব্যের মধ্যে পাওয়া যায় অসংখ্য অসঙ্গতি। কিছু কথা মিলছে না, কিছু উত্তর এড়িয়ে যাওয়া হচ্ছে, যেন তারা কিছু লুকোতে চাইছে। এরপর সিবিআই খোঁজ নিতে শুরু করে সিস্টার সেফি আর ফাদার থমাসের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল কিনা। কারণ আশ্চর্যের বিষয়, চার্জে এত মানুষ থাকার পরেও এই দুজন ছাড়া আর কেউ স্পষ্টভাবে কিছু বলতে পারছিল না। সিবিআই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে, আর ধীরে ধীরে উঠে আসে কিছু ফিসফাস। অনেকেই ইঙ্গিত দেয় সিস্টার সেফি আর ফাদার থমাসের মধ্যে কিছু একটা চলছিল, কিন্তু কোনো কিছুই প্রমাণ হয়নি। এরপর সিবিআই আরো বড় পদক্ষেপ নেয়, ফরেন্সিক টেস্ট, ব্লাড অ্যানালাইসিস, আর তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তারা কোর্ট থেকে অনুমতি আনে সিস্টার সেফি আর ফাদার থমাসের নার্কো টেস্ট করার জন্য। নার্কো টেস্টের পর ধীরে ধীরে সামনে আসতে শুরু করে একটা চমক দেওয়া সত্য। সত্যটি হলো, সেই রাতে সিস্টার সেফি এবং ফাদার থমাস কত্তুরকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিলেন সিস্টার অভয়া। এই ঘটনা বাইরে চলে গেলে বিশাল কেলেঙ্কারি হতো। এই ভয়ে প্রথমে তারা অভয়াকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন বুঝতে পারে অভয়া সত্যিটা ফাঁস করে দেবে। তখনই তারা দুজন মিলে খুন করে ফেলে তাকে এবং তার দেহ ফেলে দেওয়া হয় চার্জের কুয়োর মধ্যে। এরপর শুরু হয় দীর্ঘ জেরা, দীর্ঘ লড়াই, প্রমাণ গায়েব হয়ে যাওয়া, তদন্তে বাধা, বারবার দেরি। এই কেসের রায় আসতে সময় লাগে প্রায় 28 বছর। অবশেষে 23শে ডিসেম্বর 2020 কেরালা সিবিআই কোর্ট রায় ঘোষণা করে, সিস্টার সেফি এবং ফাদার থমাস দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়। তাদের দেওয়া হয় আজীবন কারাদণ্ড, পাশাপাশি আর্থিক জরিমানাও ধার্য করা হয়। একটি মৃত্যুকে আত্মহত্যা বলে চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু 28 বছর পর সত্যি শেষ পর্যন্ত সামনে এসেই যায়। এই ধরনের বাস্তব, রহস্যময় আর ভয়ঙ্কর কেস জানতে চাইলে ভিডিওটি লাইক করো, আর এমন অজানা সত্য সবার আগে পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ পরের গল্পটা হয়তো আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে।